ছাড় বলছি। ছাড়বো না। কেন ছাড়বি না? এরকম ডাগর ডাগর কতর থাকে মাকিকে কেউ সামলাতে ছেড়ে দেয় রে খেপি? বটে। আচ্ছা একটা কথা বল কিনে। কি কথা পাগলি? স্কেয়ার অ্যালার্টের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ স্কেয়ার অ্যালার্টে আপনাদের জন্য রয়েছে অসীমানন্দ চৌধুরীর কাহিনী কাকতাড়ুয়া। শুনতে থাকুন আজকের গল্প। কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা লেগে গেল অজন্তার বাপের বাড়িতে পৌঁছতে। জায়গাটা বিষ্ণুপুর শহর থেকেও প্রায় 20 কিমি ট্রেকার ধরে যেতে হয় 40 মিনিটের কাঁচা পাকা লালমাটির রাস্তা ধরে। একটা ছোট্ট মফস্বল, নাম হরিপুর। সেখানেই এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অজন্তা। তবে অজন্তা একা নয়, সঙ্গে 5 বছরের সৌনক মানে বুকাই এসছে। বুকাইয়ের বাবা সামনের শনিবার এসে সোমবারে ওদের নিয়ে কলকাতায় ফিরবে। ট্রেকারটা যেখানে থামে সেখান থেকে পায়ে হেঁটে অন্তত 1/2 কিমি নদীর ধারের ধান জমির আলবে ঘরে পৌঁছতে হয়। বড় রাস্তার সদর ফটকের সামনে যেতে গেলে সময়টা প্রায় দ্বিগুণ লাগে। ওই ধান জমির একরের পর একর জমি অজন্তার বাপ ঠাকুরদাদের, কিন্তু আল জমির পাশেই একটা 3 একরের জমি আছে। সেটা নাকি ওদের পৈতৃক পরম্পরায় শত্রু জনার্দন লেঠেলের জমি। শোনা যায় জনার্দনের কাছে মানুষ খুন করা নাকি খুব মামুলি ব্যাপার। অনেক লাশও নাকি ওই জমিতে আর পাশে নদীর চড়ায় পুঁতে দিয়েছিল জনার্দন, তাও প্রায় 20 বছর আগে। বুকাই কলকাতায় এসব প্রাকৃতিক সৌন্দর্য পায় না একদম, তাই হাঁটতে হাঁটতে আনমনে আবোল তাবোল বকবক আর মাঝে মাঝে অচেনা কোনো গানের সুর ভাজতে ভাজতে এগিয়ে চলেছে। অজন্তা ওর কথার মানে আর সুর ধরতে পারে না। সারাক্ষণ বকবক করলে কে আর গুরুত্ব দেয়। বুকাই মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে আলের থেকে জমিতে নেমে পড়ছে। তা দেখে অজন্তার ধমকে উঠছে ছেলের প্রতি। জানিস ওটা কাদের জমি? তুই যে ধানের গোড়াগুলো মারিয়ে নষ্ট করছিস। কাদের জমি মা? ডাকাতদের জমি। ধরতে পারলে পুরো হাপিস করে দেবে কিন্তু। হাপিস কি মাম? ভ্যানিস। ওরা এখন বাড়ি থেকে মাত্র 200 মিটার পিছনে। এখান থেকে নদীর চরটা সবচেয়ে কাছে। হঠাৎ এক জায়গায় বুকাইয়ের চোখ দুটো একটা বিশেষ দিশায় আটকে গেল। আঙুল দেখিয়ে অজন্তাকে জিজ্ঞাসা করলো, ও ম্যাম ওটা কি বলো না? কেন? গতবারই তো বললাম তোকে, কাকতাড়ুয়া। ও মনে পড়েছে, কাকতাড়ুয়া। কাক শুধু নয়, সব পাখিই তাড়ায় যেগুলো ফসল নষ্ট করে। বুকাই এতক্ষণ মায়ের আগে আগে চলছিল, এখন কাকতাড়ুয়ার আকর্ষণে ওর হাঁটার গতি স্লথ হয়ে পিছনে পড়ে গেল। ওর মনে হলো কাকতাড়ুয়াটা যেন ওর দিকেই তাকিয়ে আছে। ও যতই পথ ঘুরে ঘুরে যাক না কেন, ওই কাকতাড়ুয়াটা যেন শুধু মাথাটা ঘুরিয়েই চলেছে বুকাইয়ের চোখে দৃষ্টি নিবদ্ধ করে। বাপের বাড়িতে ঢোকার আগেই অজন্তার বাবা সদর দরজার বাইরে থেকে অজন্তার প্রণাম গ্রহণ করে বুকাইকে কোলে তুলে ঘরের প্রশস্ত উঠোনের মধ্যে প্রবেশ করলেন। তা দাদু ভাই, আমার জন্য কি এনেছো বলো? দাদাই ওই কাকতাড়ুয়াটা আমার দিকে তাকিয়েছিল। কথা ঘোরানো হচ্ছে? বেশ বেশ, আমার জন্য কিছু আনতে হবে না। চলো, তোমার জন্য তোমার দিদাই কি এনেছে আমরা দেখি। অজন্তার মা নাতিকে বুকে টেনে একটা চুমু খেয়ে
এক বাটি পায়েস আর রসগোল্লা একটু চামচে করে নিয়ে বুকাইয়ের মুখে গুজে দিলেন। বুকাইয়ের পায়েসটা বেশ ভালো লাগলেও রসগোল্লায় তেমন আগ্রহ দেখা গেল না। তোরা কি রাস্তায় কিছু খেয়েছিস? তেমন কিছুই না, ছেলেটা হয়েছে একেবারে পাজির পাজারা। গ্রামে এলেই বাদরামো বাড়ে, কলকাতায় ঠিকঠাকই থাকে বাবার ভয়ে। অজন্তা ফ্রেশ হতে বাথরুমে গেল। যাওয়ার আগে একটা ফোন করলো বুকাইয়ের বাবাকে। পৌঁছে গেছি। বুবাই কি করছে? দেখো না, দুটো রসগোল্লার একটা একটু খামচে খেয়েছে শুধু। তোমার ছেলেকে নিয়ে আমি আর পারি না। কিছু বেঠে হলেই তখন তোমার ছেলে আমার ছেলে হয়ে যায়। মহিলাদের এই অদ্ভুত হিপোক্রেসি। এই রাখো তো তুমি। বেশ। শোনো শোনো, কি? রাতে ফ্রিজ থেকে খাবারটা নিয়ে ওভেনে গরম করে নিও, আর ব্যালকনি থেকে কাপড়গুলো ঘরে ঢুকিয়ে দিও। আর কিছু না, রাখো। বুকাই পা টিপে টিপে সদর দরজার দিকে না গিয়ে বাড়ির পিছনের ছোট্ট লোহার গেটের কাছে চলে এসছে। সদর দরজায় ছিটকিনি খোলা। ওর মতো ছোট ছেলের কচি হাতের কম্য নয়। গ্রিলের ছোট্ট গেটটা নিঃশব্দে খোলার চেষ্টা করেও একটু ক্যাচ করে শব্দ হওয়া থেকে আটকাতে পারল না ও। পিছন ফিরে মামা বাড়ির বিশাল অট্টালিকার পিছন দিকটা একবার দেখল বুকাই। ভিতরে দিদাই আর মা দুপুরের শেষ বেলার ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। এই সুযোগ প্রায় দৌড়তে দৌড়তে নদীর ধারে জনার্দনের ওই জমিটার কাছে এলো বুকাই। কেন জানি না কাকতাড়ুয়াটাকে দেখতে পাচ্ছিল না বুকাই। কিছুটা দূরে পড়ন্ত হলুদ আলোয় নদীর চড়ায় কয়েকটা কুকুরকে বালিতে খেলতে দেখছিল। বুকাইয়ের ওখানে উপস্থিতি কুকুরগুলোর দৃষ্টি আকর্ষণ করতেই ওরা খেলা থামিয়ে এক মুহূর্তের জন্য কান খাড়া করে বুকাইয়ের দিকে তাকিয়ে রইল। আচমকা কুকুরগুলো মৃদু ভুক শব্দ করে 2-3 সেকেন্ড থেমে এবার একসাথে তারস্বরে ঘেউ ঘেউ করে বুকাইয়ের দিকে একটু এগিয়ে আসতে শুরু করলো। বুকাই ভীষণ ঘাবড়ে গিয়ে উল্টো দিকে বাড়িমুখো হতে সামনে দেখে সেই কাকতাড়ুয়াটা। সে কি, এতক্ষণ তাহলে দেখতে পাইনি কেন? কুকুরগুলো কেন জানি কুই কেউ করতে করতে আবার নদীর দিকে ফিরে গেল। ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাসটা বন্ধ হয়ে একটা থমথমে গুমোট ভাব হয়ে এলো চারিদিকে। এই শুনশান অঞ্চলে কেবল বুকাই আর কুড়োভাবে হাসতে থাকা ওই কাকতাড়ুয়াটা মুখোমুখি। কুকুরের ভয়ে পালাতে গিয়ে এক পায়ের চপ্পলটা কাদায় আটকে গেছিল। বুকাই সেটা তুলতে গিয়ে মনে হলো কাকতাড়ুয়াটাও যেন মাথা নিচু করে ওর চপ্পলের দিকেই তাকিয়েছিল। ওটা মনে হওয়া মাত্রই বুকাই ঝট করে কাকতাড়ুয়ার দিকে তাকাতেই ওটাও মুখটা সোজা করে নিল। এবার বুকায়ের বুকে ভয় ধরল। এই কাকতাড়ুয়াটা কি নেহাতি কোনো প্রাণহীন পুতুল, নাকি জ্যান্ত? পুতুলটার চোখ দুটো যেন কেমন। এ কি? ওর চোখের কোণে ঠোঁটের কষে রক্ত নাকি? বুকাই, বুকাই, এই বুকাই, বুকাই ডেকে ডেকে সারা বাড়ি তোলপাড়। দাদাই গেছিলেন দুপুরে তাসের আড্ডায়। তিনিও তড়ি ঘড়ি ফোন পেয়ে ফিরে এসেছেন। অজন্তা ভীত অতটা নয়, বরং একটু বিরক্ত। জানো তো মা, এর জন্যই ওকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না। ওকে ওর বাবার কাছে রেখে দিলেই সবচেয়ে ভালো ছিল। শান্তিতে যে একটু বাপের বাড়িতে বিশ্রাম নেব, তার জন্যই। ওটা তো আরো বিপজ্জনক রে। বাবার অফিস আছে, তার উপরে কোন 6 তলায় থাকিস তোরা। চল বাইরে খুঁজে দেখি, ঠিক কোনো না কোনো গাছের তলায় ওকে পাবো। গ্রামের সন্টুদের বাড়িতেও যেতে পারে। বুকাইয়ের দাদাই এবার অজন্তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ
আচ্ছা, অঞ্জু দাদু ভাই, কি একটা কাকতাড়ুয়ার কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ বাবা, ওখানে আসার পথে জনার্দনদের জমিতে একটা বিদঘুটে কাকতাড়ুয়াটাকে দেখে ও খুব দেখছিল। থেকে থেকেই ওটার সম্বন্ধে জিজ্ঞাসা করছিল। কিন্তু চলো, তুমি ঘরে থাকো, বুঝলে? আমি আর অঞ্জু দেখে আসি। শেষ কথাগুলি উনি ওনার গিন্নির উদ্দেশ্যে বলে বুকাইয়ের দাদাই অজন্তাকে নিয়ে নদীর দিকে বেরিয়ে গেলেন। এদিকে ধান ক্ষেতের মাঝে বুকাইয়ের সামনে কাকতাড়ুয়ার সেই শয়তানি হাসি মুখ। বুকাই এখন অনেকটা সামনে চলে এসেছে ওটার। ওর ছোট্ট আঙুল দিয়ে না চাইতেও ওটার মুখটা স্পর্শ করে ফেলল বুকাই। কেমন যেন একটা অনুভূতি বুকাইয়ের পা থেকে মাথা অবধি খেলে গেল। ওটার ঠোঁট থেকে বেরিয়ে আসা রক্তটাকে একটু ছুঁয়ে দেখল, ঠান্ডা চটচটে। হঠাৎ পুতুলটার চোখের পাতাটা যেন একবার বন্ধ হয়েই খুলে গেল। ভয় পেয়ে বুকাই এক পাশে সরতে গিয়ে ওটার ডালপালা সম্বলিত খোঁচা খোঁচা হাতটা কাঁচির মতন বুকাইয়ের কচি আঙুলটা চেপে ধরল। একটা তীব্র যন্ত্রণায় বুকাই কাঁকিয়ে উঠল। ঠিক তখনই একটা চাপা মিচকে হাসির আওয়াজও শুনতে পেল। বুকাই স্পষ্ট দেখল পুতুলটার চোখের মণি দুটো পাশে সরে ওর দিকে চেয়ে আছে। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই বুকাই টাল সামলাতে না পেরে ধান জমিতে পড়ে গেল। বুকাই, বুকাই! ততক্ষণে মায়ের আওয়াজে বুকাই বেশ ভরসা পেয়ে জমির দিকে উঠে দাঁড়াতেই ওর দাদাই ছুটে এসে বুকাইকে জড়িয়ে ধরলেন। সে কি দাদু ভাই, এখানে না বলেই চলে এসেছো? হাতে চোট পেলে কি করে? রক্ত বের হচ্ছে তো। দেখো, ওরও রক্ত ওর মুখে। কি আশ্চর্য, পুতুলটার চোখে মুখে রক্তের আর কোনো চিহ্ন মাত্র নেই। অজন্তা রেগে মেগে বুকাইয়ের কানটা ধরে মুলতে যাবে, তো দাদাই বাধা দিলেন। তাও মামের একটা থাপ্পড় পিঠের উপর নিতেই হলো বুকাইকে। সব সময় বাদরামো, জ্বালিয়ে মারলো একেবারে। বুকাইয়ের যে আঙুলে কাকতাড়ুয়া ঠোঁটের রক্ত লেগেছিল, ঠিক সেখানেই 2-3 জায়গায় ওটার হাতের খোঁচায় বুকাইয়ের নিজের রক্তের তাজা দাগ। অথচ ওই ঠান্ডা চটচটে রক্তটা আর লেগে নেই। দাদাই আর মামকে বিশ্বাসই করাতে পারল না বুকাই যে এতক্ষণ ও কি দেখেছিল বা ওর সাথে কি না ঘটেছিল। বুকাইয়ের হাত দুটো ধরে অজন্তা আর দাদাই যখন ওই জায়গা ছেড়ে বাড়ির রাস্তা ধরেছে, তখন নদীর চরে জল আর বালির মিশেলে পশ্চিমের পাটে বসা সূর্যি মামার গোলাপি রঙের জাদু মাখার রং ধরেছে। সেই রঙে রাঙানো কাকতাড়ুয়ার চোখ দুটো ঘুরে ঘুরে চলে যাওয়া বুকাইয়ের দিকে চেয়ে আছে শয়তানি হাসি নিয়ে। সে হাসির অর্থ ভীষণ ভয়ঙ্কর, ভীষণ বিপজ্জনক। বাড়িতে ফিরে মামাবাড়ির আদরের স্বাভাবিকতায় বুকাইয়ের খাতিরটা আর একটু বেড়ে গেল। এখন দিদাই ওর পা টিপে দিচ্ছে আর দাদাই ওর বাঁ হাতের 2 আঙুলে ফার্স্ট এড করে দিচ্ছে। অজন্তা রান্নাঘরে সান্ধ্য চায়ের তোড়জোড় শুরু করেছে। বলাই বাহুল্য, স্বামীর ছেলে কতটা স্বামীর স্বভাবগত খারাপ গুণাগুণ পেয়েছে তা দুপ্রস্থ ফোন করে অনিন্দ মানে স্বামীর কানে তুলে কানের পোকা অজন্তা মেরে দিয়েছে। জবাবে অনিন্দ শুধুই হেসেছে। অবশ্য না হাসলে যে কাঁদতে হতো বুদ্ধিমান অনিন্দ তা ভালোই জানে। পা টিপতে টিপতে বুকাইয়ের দিদাই একবার বলে উঠলেন, ওর গাটা কেমন ছ্যাঁক করছে দেখো। একটু জ্বর মতো এসেছে, জ্বর আসার তো কথা নয়। দেখি একটু তবু ডাক্তারকে খবর দি।
শোয়ার ঘরের ঘড়িতে এখন রাত 11টার ঘন্টা পড়ল মিষ্টি মৃদু আওয়াজে। রাতে বুকাই যা খেয়েছিল সব বমি করে ফেলেছিল, পরে শুধু একটু দুধ খেয়ে আছে। জ্বরটা রাত 10টায় বেশ বেড়ে 102 মতন হয়ে গেছিল। রাত 9টায় তনু ডাক্তার একটা টিটেনাস আর একটা জ্বরের ট্যাবলেট দিয়ে গেছে। এখন ওষুধ খেয়ে জ্বরটা একটু নেমেছে। তবে এই কয়েক ঘন্টাতেই বুকাইয়ের চোখের নিচে একটু যেন কালি পড়েছে। সন্দেহ চোখে সেই কালির চোখের দিকে তাকিয়েই ওর দিদাই দেয়ালে টাঙানো কালী মায়ের ছবির দিকে তাকিয়ে একটা প্রণাম করলেন। রাত প্রায় 2:30। অজন্তা বুকাইয়ের মাথায় হাত বুলোতে বুলোতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। ঘরের ভিতর একটা নীল বাতি জ্বলছে। বাইরে নিশ্ছিদ্র অন্ধকারের প্রহরা। বুকাইয়ের স্বপ্নে তখন সূর্যাস্তের লাল আলোয় রাঙা সেই ভয়ঙ্কর কাকতাড়ুয়াটা। ওটা কিন্তু এখন আর এক জায়গায় দাঁড়িয়ে নেই, পা ফেলে ফেলে বুকাইয়ের মামা বাড়ির দিকে এগিয়ে আসছে। ওটার এগিয়ে আসার পথে সূর্য অস্ত গেল, চারিদিক আধার হয়ে এলো। আকাশে তারা ফুটল 1, 2, 3, 4। বুকাই শুনতে পাচ্ছে মাটিতে শব্দ হচ্ছে কেউ কাছে আসার। বাড়ির পিছনের গেটটা ক্যাচ করে খোলার আওয়াজ, সিঁড়ি ঘর বেয়ে কাঠের পায়ের ঠক ঠক করে উঠে আসার শব্দ। শব্দটা এখন খুব জোরে, একদম কাছে। ঘুম ভেঙে গেল বুকাইয়ের। চোখ খুলে বুকাই দেখল শোয়ার ঘরের দরজায় ওপাশে বারান্দায় নীল আলোয় নীলাভ কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে বুকাইয়ের আধশোয়া মুখের দিকে তাকিয়ে। ওটা শোয়ার ঘরে খট খটার শব্দ করে এক পা ফেলে বিছানার কাছে এগিয়ে আসছে। বুকাই ভয়ে কুকড়ে গেছে। মা, দিদাই কেন কিছু শুনতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না বুকাই। খুব জোরে মাম বলে ডাকলো, কিন্তু ঠোঁট নড়লেও বুকাইয়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। একদম কাছে এসে কাকতাড়ুয়াটা দুটো হাত দিয়ে যখন বুকাইয়ের কাঁধ দুটোকে শক্ত করে চেপে ধরে মাথাটা ঝুঁকিয়ে বুকাইয়ের মুখের সামনে এনে ফেলেছে, তখন বুকাইয়ের মুখ দিয়ে ভয়ার্ত একটা আর্তনাদ আর হাত পা ছোড়ার ফলে অজন্তার ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকা বুকাই, কি হয়েছে? স্বপ্ন দেখছিলি? বল না, বল। ও ও ও ও কে ও? কাক কাক কাক। হ্যাঁ ভগবান, এই ছেলেটাকে নিয়ে তো আর পারা গেল না। তুই চুপ কর অঞ্জু, বুকাই সত্যি বলেছে, মেঝেতে দেখ। সকালেই দত্তামশাই অর্থাৎ বুকাইয়ের দাদাই তনু ডাক্তারকে তড়িঘড়ি নিয়ে এলেন। বুকাইয়ের জ্বর কমেনি, সকাল থেকে ব্রেকফাস্ট তো করেইনি, উল্টে শুকনো বমি করেছে 3-4 বার। ডাক্তার এসে গ্যাস্ট্রোএন্টারিটিসের কয়েকটা বড়ি দিলেন আর বললেন যদি এতেও না কমে তাহলে বিষ্ণুপুর সদর হাসপাতালে ভর্তি করাতে হবে। এটা শুনে বাড়ির সকলের মুখ হতাশায় শুকনো হয়ে গেছে। ডাক্তার যাওয়ার পর বুকাইয়ের দিদাই দত্তমশাইকে বললেন, এ রোগ সারানোর ডাক্তারের কম্য নয়, তুমি শিবগুলিনকে খবর দাও। এসব আবার আজকাল কেউ বিশ্বাস করে নাকি? তাছাড়া আমাদের জামাই শুনলে কি ভাববে যে ভালো ডাক্তার না দেখিয়েই আমরা কুসংস্কার আচ্ছন্নের মতন ওদের সন্তানকে নিয়ে ওঝা গুনিন করে বেড়াচ্ছি।
ডাক্তারই তো আর বারণ করছি না, ডাক্তার তার কাজ করুক। তুমি এক্ষুনি শিবুকে ডাক দাও। দুপুর বেলায় শিবু গুনিন এলো। শিবুকে দেখলে সহজে কেউ গুনিন বা ওঝা হিসাবে ধরতে পারবে না। খুব সাদামাটা শার্ট আর প্যান্ট তার পরনে। ধার্মিক কোনো বিশেষ পরিদেহ গায়ে সে নেয় না সহজে। কপালে একটাই শুধু চাল চন্দনের ফোঁটা, গলায় রুদ্রাক্ষের মালা, যেটা কিনা শার্টের ভিতরেই থাকে। বাহ্যিক ভেক ও হুঙ্কারে সে বিশ্বাসী নয়। মার্জিত ব্যবহারে সে শুধুই তার কর্মে বিশ্বাসী। দত্তমশায়ের কাছে নিজের বসত বাড়িতে বসে সে পুরো কাহিনীটা শোনার পর সোজা বুকায়ের কাছে আসেনি, বরং সে প্রথমে ওই নদীর পাড়ে কাকতাড়ুয়ার কাছে চলে গেছিল। কাকতাড়ুয়ার গায়ে স্পর্শ না করে কি যেন একটা দানাদার বস্ত্র মন্ত ফুঁকে ছুঁড়ে মারে ওটার মুখে, গায়ে। উপস্থিত সবাইকে মানে দত্তমশাই ও প্রতিবেশী সেন মশাই আর সুধীর বাবুকে রীতিমতন চমকে দেয় ওই কাকতাড়ুয়াটা। গায়ে মন্ত্রপুত দানা পড়ার সাথে সাথেই নাকি ওটার হাড়ি মুখের 2-3 জায়গায় শব্দ ধরে ফাটল ধরে যায়। চলুন এবার ঘরে যাওয়া যাক। চলুন তবে। অন্দরমহলে আসার পর শিবু ঘরের চারপাশটা ভালো করে দেখে নেয় একটু সময় ধরে। অবশেষে আসল রোগীর দিকে মনোনিবেশ করে। প্রথমে স্নিগ্ধ দৃষ্টিতে বুকায়ের দিকে তাকানোর কিছুক্ষণ পর অজান্তেই কখন যেন শিবুর চোখ দুটি ইস্পাতের মতন কঠিন হয়ে এলো। আচ্ছা, এখানে পালিয়ে এসছিস? অস্ফুটভাবে এই কটা শব্দ শিবুর মুখ থেকে বেরিয়ে এলো। এই তুই ছাড় বলছি। ছাড়বো না। কেন ছাড়বি না? এরকম ডাগর ডাগর কতর থাকে মাকিকে কেউ সামলাতে ছেড়ে দেয় রে খেপি? বটে। আচ্ছা একটা কথা বল কিনে। কি কথা পাগলি? এই যে তোর বউয়ের গায়ে কত গয়না, মোটা মোটা সোনার হার, বাউটি, বালা, নাকের, কানের দুলজোড়া দুটা তো এত ভারী যে কান দুটাই ছিঁড়ে যাবে। বাবা গো, অক্সমার বউটারে দিদার গয়না পরায় রাখছিস আর ফুর্তি মারানোর সময় আমার পুন্দে পুন্দে ঘুরছিস। কিছুই তো দিস নাই আমাকে। কেন? এই তো সেদিন এই আংটিটা দিলাম, এর আগে ওই চুড়িগুলা দিয়েছি। খুব দিনছিস, ওই আংটিটাই যা পেয়েছি, চুড়িগুলো তো সোনা জল করা। বেশ বেশ, সামনের গাজনে তোকে একটা হার দিব, একদম সোনার জল টল দেওয়া নয়। রাখ তোর গাজন, চোত মাস আসবে সেই কোন কালে, এখন তো খালি কার্তিক চলছে বটে। কথাটা ঠিকই বলেছে বেনু। বেনু সাঁওতালির যুবতী, সুডৌল কৃষ্ণকায়া চেহারায় ততোধিক সুন্দর টানা টানা ঢুলুদু নয়ন। 40 ছেলের বাপ জনার্দনের লেঠেলের শয্যা সঙ্গিনী। শীতল স্ত্রীর পর্শে উগ্রচণ্ডা জনার্দনের মাথা গরম হয়ে যায়। তাই নিরীহ নির্বিবাদী সুগৃহিণীটি খ্যাপা সারের থেকে তফাতেই থাকে। তবে রমা অর্থাৎ জনার্দনের স্ত্রী ঠোরে ঠোরে স্বামীকে বুঝিয়ে দিয়েছে যে সে তার মদ মাৎসর্য মেয়ে ছেলে নিয়ে থাকুক, ক্ষতি নেই, কিন্তু বর্ধিষ্ণু সংসারে রমার ও তার ছেলের সকল অর্থনৈতিক চাহিদা, অধিকার ও সম্মানের যদি তিল মাত্র এদিক ওদিক হয়, তাহলে রমা দেবীর চেয়ে খারাপ লোক জনার্দনের এই জগৎ সংসারে দ্বিতীয় কিন্তু কেউ হবে না। কারণ রমা দেবীর বাপের বাড়ির বেশ কয়েকজন সদস্য বাঁকুড়া সদর
জেলা ও কলকাতার প্রশাসনিক ব্যবস্থায় উচ্চাসনে প্রতিষ্ঠিত। আর জনার্দনের রক্তক্ষয়ী গুন্ডামির কালো ইতিহাসের সকল পাতা রমার দু হাতের আঙুলে প্রতিনিয়ত খেলা করছে। কাজেই জনার্দনও ভয়ে ও স্বার্থে স্ত্রীর সাথে পারস্পরিক বোঝাপড়াটা রক্ষা করেই চলে। কার্তিকের মৃদু শীতলতা আর ছাতিমের পাগল করা গন্ধে জনার্দনের ব্যক্তিগত খামার বাড়িটা নেশাতুর হয়ে কাঁপতে থাকে তক্তপোষের ক্যাচর কোচর শব্দে। বাইরে ভাঙখোর বুধিয়া লাঠি নিয়ে পাহারা দেয়। বুধিয়া বেনুর স্বামী, মেরুদণ্ডহীন স্বামী এইভাবেই নেশার লোভে দিনে দিনে অকেজ হতে হতে একদিন সম্পূর্ণ নপুংসক হয়ে নিজের স্ত্রীকে অপর পুরুষের হাতে সমর্পণ করে দেয়। এরপর এক সময় দালাল ও প্রহরী হয়ে পরপুরুষের সাথে নিজ স্ত্রীর যৌনতায় চৌকাঠের বাইরে অতন্দ্র প্রহর গুণে আকাশের তারা গুনতে গুনতে। ভিতরে বুধিয়ার বউয়ের সুস্ফীত স্তনযুগলকে খামচে ধরে তার নিম্নাঙ্গের জ্বলন্ত সিক্ত অগ্নিকুণ্ডে লৌহ সম কঠিন পুরুষাঙ্গ দিয়ে ক্রমাগত মৈথুন করতে থাকে বুধিয়ার জার জনার্দন লেঠেল। বাইরে বুধিয়া শুনতে পায় বউয়ের গোঙানি, শেয়ালের হাসি আর দূরে কোনো অধিবাসী গ্রাম থেকে আসা মাদলের শব্দ, হয়তো কোনো অপদেবতার তুষ্টিকরণ পুজোর। বুধিয়াকে যেন ভিঞ্চি কেটে একটা লক্ষ্মী প্যাঁচা টুক করে মুখটা ঘুরিয়ে নিল নদীর তীরের দিকে। প্যাঁচাটা দেখেছে শেষ রাতের হলদে চাঁদ ডুবছে নদীর বাঁকে। সকালের রোদ উঠোনে গালিচা বিছাতে না বিছাতেই জনার্দনের প্রাসাদ সম বসত বাড়িটিতে লোকজনের আনাগোনা চালু হয়ে যায়। দুটো ঠিকে ঝি উঠোন ও অন্ধর মহলে ঝাঁটা দিতে শুরু করে দেয়। বাগানের মালি গাছে জল দেওয়া আর গোয়াল ঘরে জল ঢালার কাজ শুরু করে। ড্রাইভার এসে জনার্দনের কালো অ্যাম্বাসাডার গাড়িটা স্টার্ট করে পুরো বাড়িতে আধপোড়া পেট্রোলের গন্ধে ধুনোর ধোয়ার কায়দায় ভরিয়ে দেয়। এই সময়টায় রমা দেবীর স্নান সারা হয়ে গিয়ে নিত্য পুজোর তোড়জোড় করতে দেখতে পাওয়া যায়। ছেলে দুটো চোখ রগড়াতে রগড়াতে কুয়োতলায় মুখ ধোয়। এমন এক সকালে বেনু একটা শালপাতায় মুড়ে বেশ খানিকটা ছাগলের মাংস নিয়ে উঠোনে এসে হাঁক দেয়, কই গো, মাংস নেবে তো লাও। কুয়ো পাড়ে রেখে চলে যা। মালু, ওটা ধুয়ে রেখে দিস তো পেতলের চামবাটিতে। তোমার সাথে কথা আছে দরকারি। পরে এসো, এখন সময় নেই, দেখতেই তো পাচ্ছ। বেনু মুখ বাঁকিয়ে শব্দে তাচ্ছিল্য করে রাগত মুখে চলে যায়। আসলে একটা ভয়ঙ্কর দাবি জানাতে সে এসেছিল। ভেবেছিল জনার্দনের চেয়ে জনার্দনের বউকে জানালে ওষুধে কাজ দিত বেশি। তবে আর একটু ধৈর্য ধরা উচিত ছিল বেনুর, হয়তো এতে বেনুরই মঙ্গল হতো। জনার্দন আদায়ের কাজে দুদিন বাড়ির বাইরে ছিল। এই দুদিনে বেনুর রাগ, অভিমান, ঈর্ষা গুমড়ে গুমড়ে 10 গুণ বেড়ে গেছে। আজ সকালে লঘু পাপে গুরু দণ্ড পেয়েছে বুধাই। বেচারা দোষ বলতে গোবর নিকোনো মাটির ঘরের দাওয়ায় দুপুরে নেশার ঘরে পেচ্ছাপ করে ফেলেছিল। সদ্য নিকোনো মেঝেতে পেচ্ছাপ দেখে বেনুর মাথা রাগের চোটে হিতাহিত জ্ঞান শূন্য হয়। মাতাল অবস্থায় শুয়ে থাকা বুধাইকে লাথি দিয়ে চেলা কাঠ দিয়ে বেনু বেধড়ক পেটায়। চিৎকার করতে করতে বেনু বলতে থাকে, একজন মুখ ধরে লাগতে লারে আর আরেকজন বীর্য ধরে রাখতে লারে। এই সব মরদ, সুয়ারের বাচ্চা, সব মরদ হয়েছে, মরদ। বলে কথার তালে তালে বেনু বুধাইয়ের মাথায়, মুখে, শাড়ি, সায়া তুলে লাথির পর লাথি মারতে থাকে। বুধাইয়ের নাক ফেটে আর দাঁতে ঠোঁট থেতো হয়ে গল গল করে রক্ত বার হতে থাকে। তখনকার মতন নেশা ছুটে গিয়ে বুধাই শেষে নিজে বাঁশবাগানে ছুটে গিয়ে রক্ষা পায়। বুধাই কোনোদিন রাগ করেনি বেনুর ওপর, বরং বেনুই বরাবর বুধাইকে তুচ্ছ জ্ঞানে দেখে আসত।
অথচ সব দিক থেকে নিঃস্ব হয়েও বোধহয় যথাসম্ভব চেষ্টা করত পরপুরুষ কাতর ও কামুক বেনুর উদ্ধত্তপূর্ণ আচরণকে গায়ে না মাখবার। কিন্তু এত করেও যখন বোধহয় শেষমেশে এতটা লাঞ্ছিত, অপমানিত আর অত্যাচারিত হলো, তখন বোধহয়ের ভীষণ অভিমান ও রাগ হলো। বিদ্বেষ ছড়িয়ে গেল ওর চোখে মুখে। বিকেলে জনার্দন 2 দিন পর বাড়ি ফিরলে মুখের সামনে চা তেলে ভাজা দেওয়ার কিছুক্ষণ পর রমা মুখ খুলল স্বামীর সামনে। আজ সকালে বেনু এসে পাঁঠার মাংস দিয়ে গেছে। রাতে দিও, তখন খাবার সময়। সেটা তুমি না বললেও তোমাকে দিতাম, কিন্তু আবার কিন্তু কিসে? বলছি, তোমার সাথে বেনুর কি কিছু হয়েছে? না মানে বেনু শুধু মাংস দিতে আসেনি, তবে আমায় ডাকছিল কিছু জরুরি কথা বলবে বলে। এদিকে আমি পুজোয় বসেছি বলে ওর কথায় কান দিইনি, বললাম পরে শুনবো তোমার কথা। ও মা, রাগ দেখিয়ে মুখ বেঁকিয়ে হন হন করে চলে গেল। তা আমার সাথে ওর জরুরি কথা বলতে তো একমাত্র তোমার কথাই উঠে আসবে কি না? জনার্দন ভ্রু কুঁচকে একটু সন্দেহ প্রকাশ করল। তারপর অর্ধেক চা ফেলে চলে গেল খামার বাড়িতে। বোধহয় জনার্দনের আসার খবর পেয়ে আগে ভাগেই খামার বাড়িতে মোচ্ছাবের ব্যবস্থা করে রেখেছিল। ব্যবস্থা বলতে মদ, মেটে চচ্চড়ি, রুটি। রাত বাড়তে এলো বেনু। খামার বাড়িতে বিজলি বাতির ব্যবস্থা নেই। হ্যারিকেনের আলোয় দরজার সামনে অন্ধকারে মিশে থাকা কৃষ্ণকায়া বেনুর বড় বড় টানা 2 চোখ আজ লালে লাল। শরীরী প্রেমে আসক্ত ও অভ্যস্ত জনার্দনের নেশাতুর চোখে বেনুর সেই অভিমানের রাঙা চোখ দুটো ধরা পড়ল না, বরং একটু উল্টো মেজাজে বেনুর দিকে রাগে খিচিয়ে উঠল জনার্দন। এই মাগি, তোরা স্পর্ধা তো কম নয়। কি বলতে গেছিলি আমার বউকে? এদিকে আয় বলছি। কেন ওখানে যাব? কেন? আয় না, আয়। চোখের জল ফেলতে ফেলতে বেনু জনার্দনের হাতটা ধরে নিজের পেটে। ঈষৎ স্ফীত উষ্ণ পেটের স্পর্শ পেয়ে জনার্দনের হাত পা ঠান্ডা হয়ে গেল। কি করেছিস রে মাগি? পেট বাঁধিয়ে ফেলেছিস তো? এ তো আজকের নয়, কয়েক মাস হয়ে গেছে রে বেশ্যামাগি। এ তুই কি করলি? বেশ করেছি, আমার পেটে তোর বেটা আসছে, আমি ইচ্ছা কইরাই বাঁধাইছি, ইচ্ছা কইরাই পেটের ভিতর পালছি ওকে। তোর মতলবটা কি বলতো? কে চাস তুই? তোর কত টাকা সোনা লাগবে তুই বল। কালকে ভোর থাকতে থাকতেই তোকে বিষ্ণুপুর নিয়ে যাবে ওয়াশ করাতে। ওয়াশ মানে? বাচ্চা রাখা যাবে না রে মাগে, বাচ্চা রাখা যাবে না, নষ্ট করতে হবে। তুই কি পাগল ছাগল হয়ে গেলি নাকি? সারা গ্রাম ছেঁচা পড়ে যাবে, আমার ঘরে আগুন লেগে যাবে, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। তোর যত টাকা লাগে, যত সোনা লাগে আমি দেব। আমি তোর সোনা আমি চাই না, আমার বাচ্চার তোর নাম চাই। বেনুর লাল লাল 2 হরিণী চোখের 2 মণিতে কুলুঙ্গিতে রাখা হ্যারিকেনের শিখায় প্রতিফলন যেন আরো তীব্র হলো। শিবগুণিন বুকাইয়ের কাছে এসে গিয়ে দাঁড়ালো। বুকাই জ্বরের ঘোরে একই রকম ভাবে শুয়ে আছে।
নতুন মানুষ শিবুকে দেখেও তেমন কোনো ভাবাবেগ হলো না তার। শিবু বুকাইয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিতে বুকাই একবার চোখ তুলে শিবুকে দেখল। শিবু ওর হাতে একটা মাদুলি পরিয়ে দিল। শিবু বুকাইয়ের থেকে সরে এসে ওর মা অজন্তা, দিদাই আর দাদাইয়ের সামনে দাঁড়িয়ে বললেন, এখনো প্রেতের অনুপ্রবেশ ঘটেনি ওর শরীরে। এটা যেমন ভালো খবর, ঠিক তেমনই খারাপ খবর হলো ঢুকবে এক সময় ঠিক। চলুন বাইরে রোদে চলুন সবাই। দোতলা থেকে নেমে সবাই মিলে ওরা বাইরে উঠোনে আসতেই নিচের বৈঠকখানার দরজার পাশে রাখা শ্বেত পাথরের ছোট্ট ঘোড়ার গাড়িটা মেঝে ঠকাস করে পড়ল। দিদাই চমকে উঠলেন। শিবু বলল, ও এখন অনেক কিছুই করবে, আপনারা ভয় পেলেই ওর কার্যসিদ্ধি। এর পরের কথাগুলো শিবু খুব চাপা স্বরে বলতে শুরু করলো। এই বাড়িতে এখন থেকে কোনো আঁশ খাওয়া চলবে না। বাড়িতে ডিম, মাছ, মাংস ঢোকা একদম বারণ। ঘর বা নিজেদের নোংরা রাখা চলবে না। সবজি কাটার আবর্জনা সাথে সাথে বাইরে ফেলতে হবে। কোনো কালো বা কালো জাতীয় অথবা গাঢ় রঙের কোনো কিছু শরীরে পড়া চলবে না। যদি সম্ভব হয় তো হলুদ কমলা পড়লে আরও ভালো। অজন্তা তখন থেকেই ছটফট করছিল কিছু একটা বলার জন্য। এই সুযোগে বলে ফেলল, আচ্ছা শিবুদা, যদি বুকাইকে নিয়ে আমি আমাদের বাড়ি কলকাতায় নিয়ে চলে যাই, তাহলেই তো সব সমস্যা মিটে যাবে, তাই না? খবরদার ভুলেও না, হাওয়া লাগা জানেন তো? অলরেডি আপনাদের সবার গায়েই অল্প বিস্তর হাওয়া লেগে গেছে। সেই হাওয়ার পরশ যেখানেই যান সেখান থেকেই প্রেতাত্মাকে ডেকে আনবে। আপনারা পালিয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা প্রেতের মোটেই পছন্দ হবে না। সে ভাববে তার কার্যসিদ্ধিতে আপনারা বাধা দিচ্ছেন, কারণ তার কাছে নতুন ও অচেনা জায়গার তার উদ্দেশ্য সাধনের জন্য অনুকূল পরিবেশ না পাওয়ার সম্ভাবনা তাকে আশাহত করবে। তখন রাগের মাথায় আপনাদের, বিশেষ করে ছোট্ট বুকাইকে শেষ করে দিতে চাইবে। রাস্তাঘাট বা বাড়িতে সে ডেকে আনতে পারে অপঘাত। আবার বেশি যাগযজ্ঞ করে প্রেতকে উত্ত্যক্ত করাও চলবে না, তাতেও সে বিপদ আনতে পারে। ওকে বোঝাতে হবে যে আমরা তার দেহেও পরাশ্রয়ের ব্যবস্থাই করেছি, কিন্তু জীবনযাত্রার মান পরিবর্তন করে তাকে শক্তিশালী হওয়া থেকে আটকানোই এখন আসল উদ্দেশ্য। তারপর সূত্র খুঁজে সুযোগ বুঝে তাকে সমূলে উৎখাত করার দায়িত্ব আমার। কথাগুলো বোঝা গেল? একদম বুঝেছি ঠাকুর। আমার নাতিটাকে ভালো করে দাও ঠাকুর। যা করবেন সব মহামাহাই করবেন। শিবু চলে যাওয়ার পর বাড়ির ভিতর 3 জনেই ঢুকলো। এতক্ষণ দোতলায় বুকাইকে পাহারা দিচ্ছিলেন সেন মশাই ও সুধীর বাবু। দত্তমশাই মানে বুকাইয়ের দাদাই ওনাদের বললেন, অনেক হ্যাপা পোয়াতে হলো আপনাদের, এবার আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন। হ্যাপা কেন বলছেন দত্তদা? শুধু কি সুখ ভোগ করার জন্যই প্রতিবেশী? যতবার দরকার পড়বে ততবারই ডাকবেন। বুকাইয়ের বমি বন্ধ হয়ে গেলেও রাতের দিকে জ্বরটা আবার এলো, কিন্তু এ জ্বরের খবর অজন্তা বা দিদাই কেউই টের পায়নি, কারণ রাত 1টা অবধি কোনো কিছু গন্ডগোল ছিল না বলে আর শিবু কুনিনের ভরসার হাত ছিল বলে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। রাতের নীল আলোয় বুকাইয়ের শরীরটা কেঁপে কেঁপে উঠল। তারপর স্থির মিনিট খানেক হঠাৎ বুকাইয়ের চোখ দুটো ভীষণ বড় বড় হয়ে খুলে গেল। আস্তে আস্তে সোজা হয়ে বসে থাকার স্বপ্নে হাঁটা রোগীর মতন ঘরের মধ্যে হাঁটতে শুরু করলো বুকাই। ওর গন্তব্য সিঁড়ি, নামতে থাকলো ও। দত্তমশাই নিচের তলায় দক্ষিণের ঘরে ঘুমন। ঘুম খুব পাতলা ওনার,
তাই দরজার ক্যাচ ঘর ঘর শব্দে ওনার ঘুম ভেঙে যায়। মুখ বাড়িয়ে আবছা অন্ধকারে দেখেন চৌকাঠে বুকাই। রাস্তার সাদা আলো ঘরের জানলা দিয়ে এসে বুকাইয়ের বিস্ফারিত চোখে আর ঠোঁটে লেগে থাকা কুড়ো হাসিতে পড়ে ভয়ালো মুখাবয়বের সৃষ্টি করেছে। বুকাই দাদু ভাই, নিচে এলে কেন? বুকাই জবাব না দিয়ে দাদায়ের দিকে এগিয়ে আসছে ধীর পায়ে। দাদাইকে আর উঠে বসার সুযোগ দিল না বুকাই। 6 বছরের ছেলের 2 হাতে যেন 36 বছর বয়সের জোর। সারাশির মতন দাদায়ের গলা টিপে ধরেছে বুকাই। দত্তমশাই ছটফট করতে করতে 2 হাতে বুকাইকে হাত ছাড়ানোর চেষ্টা করতে ব্যর্থ হয়। বুদ্ধি করে খাটের পাশে ছোট্ট টেবিলে রাখা মাটির ফুলদানি, স্টিলের গেলাস, চামচ রাখা টেবিল ক্লথটা ধরে হ্যাচকা টান মারলেন। ঝনঝনিয়ে উঠল ঘরের মেঝে। আওয়াজ শুনে আর বুকাইকে কাছে না পেয়ে একটু থতমত খেলেও অজন্তা মনের জোর নিয়ে সাথে সাথে নিচের তলায় বাবার ঘরে নেমে এলো। দত্তমশাই ততক্ষণে কাহিল হয়ে পড়েছেন বুকাইয়ের শক্ত হাতের থেকে নিস্তার পাওয়ার লড়াইয়ে। অজন্তা এক হ্যাচকা টান মেরে নাতিকে ছাড়িয়ে আনলো। বুকাই তখন ভাঙা গলায় রাগে গড় গড় করে চলেছে লক্ষ্যভ্রষ্ট বাঘের মতো। ঠিক এক সময় দিদাই নিচে নেমে এসে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন। আলো দেখে বুকাই আর একটু বেশি গর্জে উঠল। ততক্ষণে দিদাই আঁচলের গিট খুলে একটা মন্ত্র লেখা কাগজ পড়তে শুরু করলেন। ওম ক্রিং কালিয়ে নমঃ, ওম কপালিনে নমঃ, ওম আইন হ্রিম শ্রীম প্রত্যঙ্গিরা মম রক্ষ রক্ষ মম শতরুণ ভঞ্জাই ভঞ্জাই ফে হাম পটসা। বেশ কিছুক্ষণ না না শব্দ করার পর ওর ঘোলাটে চোখ উল্টে যাওয়া মণি দুটো স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। বমি করে ফেলল বুকাই, কিন্তু সেই বমির রং ছিল কালচে নীল। সে রাতে সবাই জেগেই বসেছিল দিনের আলো ফোটা অবধি, শুধু বুকাই ঘুমিয়েছিল। পরদিন সকালে খবর পাওয়া মাত্র শিবগুণিন এসে হাজির। শিবগুণিন বললেন, প্রেত খুবই শক্তিশালী হয়ে উঠেছে, আর দেরি করা ঠিক হবে না। আমাদের প্রেতের উৎস খুঁজতে হবে। যে সকল জিনিস আপনাদের আনতে হবে এই তার ফর্দ। দত্তমশাই হাত বাড়িয়ে ফর্দটা নিলেন। ওনার গলায় ব্যথাটা ভালোই আছে, তবে এমনি সুস্থ। শিবু আবার বলল, আজ রাত 12টার পর উপরে শোয়ার ঘরে যজ্ঞ হবে, প্রেতের সঙ্গে কথা বলতে হবে। দুপুর অবধি বুকাই ঘুমিয়েই ছিল। তারপর অনেক কষ্টে ওকে মুখ ধুয়ে দিয়েছে অজন্তা। চান করানো সম্ভব হয়নি। ওর মুখ ফ্যাকাশে ছাই রঙা হয়ে আছে। কেঁদে ফেলল অজন্তা। অনিন্দ সব খবর শুনে বিকেলে এসে ছেলের অবস্থা দেখে ভেঙে পড়েছে। অনিন্দ এমনিতে এসব ভূত প্রেতে একদম বিশ্বাস করে না, কিন্তু ছেলের এই অস্বাভাবিক আচরণ আর চেহারা দেখে সেটাকে সে মেডিকেলি আনফিটনেস ঠিক ভাবতে পারল না। দুপুরে খাওয়ার পর এঁটো বাসনগুলো ধোয়ার সময় অজন্তা কলতলায় মেঝেতে নিজের ছায়ার সাথে আরেকজনের ছায়া দেখতে পেল, কিন্তু পিছনে ফিরে দেখল ওর পাশে আর কেউ নেই। শিবু নিজের বুলেটে চড়ে একবার বিকেলে দত্তবাড়িতে এলো। এসে সবাইকে জানায় যে তাকে এক্ষুনি বিষ্ণুপুর শহরে যেতে হবে। তাহলে আজকে রাতে তুমি আসবে না বাবা? আরে না না, বিষ্ণুপুর তো এই সামান্য 1.25 ঘন্টার রাস্তা। আমি রাত 9টার মধ্যেই চলে আসব। আসলে জনার্দন তো সেই বছর 20 আগেই মারা গেছে। ওর ছেলেরা সব এখন অন্য রাজ্যে সেটেলড।
বেঁচে আছেন একমাত্র রমা দেবী। স্বামী মারা যাওয়ার পরেই রমা দেবী 2 ছেলেকে নিয়ে বিষ্ণুপুর গিয়ে নতুন বাড়ি কিনে সেটেলড হন। এসব তো আশা করি আপনারাও জানেন। হ্যাঁ, তা জানি। বলছি, এক গ্রামের লোক আর এসব জানবো না? তাই? আচ্ছা বলুন তো, জনার্দন কি করে মারা গেছিল? শিবু যেন চ্যালেঞ্জ করেই প্রশ্নটা সবার দিকে ছুঁড়ে সবার নজরের সাথে নিজের নজর একবার মিলিয়ে নিল, ঠোঁটে মৃদু হাসির রেশ মাখিয়ে। দত্তমশাই আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, কেন নদীর পাড়ে রাতে হার্ট অ্যাটাক করে? মদ খেয়েছিল খুব। হলো না, এত সুন্দর সহজ মৃত্যু ওর ঘটেনি। তবে প্রশ্নটা সবার মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনাদের বেনু বলে সাঁওতালি মহিলাটির কথা মনে আছে? হ্যাঁ, খুব কালো, কিন্তু চোখা দেখতে একটা মেয়ে ছিল বটে। মেয়ে বললে ভুল, ওর স্বামী ছিল। একটা নেশাখোর ছিল ওর স্বামী। বুধাই? হ্যাঁ হ্যাঁ, বুধাই, মনে আছে। ওরাও তো জনার্দনের মৃত্যুর সময় থেকে উধাও। মৃত্যুর সময় থেকে নয়, মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকেই। তবে বুধাই ছিল কিছুদিন, তারপর সেও বেপাত্তা। এ খবর তো জানা ছিল না। তুমি কিভাবে জানলে শিবু? যেদিন জনার্দন মারা যায় তার দিন 7 আগে থেকে কেউই বেনু আর বুধাইকে দেখতে পায়নি। এদিকে যে জনার্দন রোজ রাতে নদীর পাড়ে জমির খামার বাড়িতে বেনুর সাথে ফুর্তি করত, আচমকা সেই জনার্দন নিজের বাড়ি ছেড়ে খামার বাড়িতে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। 1 সপ্তাহ পর বুধাই আবার কোথা থেকে রাতের বেলায় উদয় হয়ে জনার্দনকে বাড়ি থেকে ডেকে এনে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে মাঝরাত অবধি মদ্যপান করে জনার্দন। সে এতটাই মদ্যপান করেছিল যে বেহুশ হয়ে জলের ধারে পড়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ বুধাই আওয়াজ পায়, কে যেন জনার্দনকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। জলে ছলাৎ ছলাৎ শব্দ, ভুরভুরি কাটার শব্দ। কিছু সময় চলার পর জনার্দনের মৃত শরীর ভেসে ওঠে তীরে। বুধাই ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে করতে রমা দেবীর কাছে সেই রাতেই ছুটে এসে সব জানায়। তারপরের ব্যাপারটা আর 1 সপ্তাহ আগে থেকে কেন বেনু গায়েব ছিল সেটা জানতে চেয়েছিলাম রমা দেবীর কাছে, কিন্তু উনি প্রথমে এড়িয়ে গেছিলেন। তখন আমাদের বুকায়ের দুর্দশার কথা বললাম যখন, উনি বললেন এসব কথা ফোনে বলা সম্ভব নয়, সাক্ষাতে বলবেন। তাই এখন রমা দেবীর কাছে ছুটেছি। এবার বোঝা গেল? সবাই ঘরের ভিতর তোড়জোড় শুরু করেছে গভীর রাতের অনুষ্ঠানের জন্য। এদিকে সূর্য ডুবলে বুকায়ের স্বভাবে আবার পরিবর্তন শুরু হয়ে গেছে। মাঝে মাঝে হঠাৎ করে বিছানার ওপর উঠে বসে পড়ছে। ওর বাবা ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে আবার শান্ত করার চেষ্টা করছে। একটা অদ্ভুত ব্যাপার, শুধুমাত্র বাবার উপরেই বুকায়ের কোনো ক্ষোভ নেই। বাবার পরশে সত্যি ও ঠান্ডা হয়ে যাচ্ছে, তবে সে শান্ত ভাব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। ভবিষ্যতের অনুমান করেই শিবু বিকেল থাকতে ওর 2 সন্ডা মার্কা চেলা প্রেত শক্তিতে বলিয়ান বুকাইকে সামলে দিতে পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলার চায়ের জন্য দত্তগিন্নি নিচে রান্নাঘরে গেছে, কারণ অজন্তা খুব ক্লান্ত, তাই বিছানায় একটু লম্বা হয়েছে। গতকাল রাতে কারোরই ঠিকমতো ঘুম আসেনি,
নিচের রান্নাঘরের দরজার উল্টো দিকে একটা জানলা, সেখান থেকে বাড়ির পিছন দিকে সেই ছোট্ট লোহার গেটটা দেখা যায়। চা সবে ফুটে এসেছে এমন সময় ক্যাচ করে পিছনের গেটের আওয়াজ পেলেন দত্তগিন্নি। অথচ ওই গেট তো তালা বন্ধ রয়েছে সেই রাতের ঘটনার পর থেকে। সন্ধ্যার আবছা আলোয় দেখলেন ছোট্ট গেটটা হাট করে খোলা, যেটা কিনা কিছুক্ষণ আগেই বন্ধ দেখেছিলেন উনি। গায়ের লোমগুলো দিদায়ের খাড়া হয়ে গেছে। চাটা ঢালছে যখন ভয়ে ভয়ে, তখন ওনার মনে হলো জানলার পাশ দিয়ে কেউ যেন ঝট করে পার হলো। দিদাই গলা দিয়ে কে আওয়াজটা বের হওয়ার চেষ্টা করেও বের করতে পারল না। মনে জোর এনে চায়ের পটটা আর কাপগুলো একটা ট্রেতে সাজিয়ে উনি সিঁড়ি ঘরের দিকে এগিয়ে গেলেন। দত্তগিন্নির বুকের ধুকফুক আওয়াজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উনি নিজেই শুনতে পাচ্ছিলেন। এক সময় সেই আওয়াজ উনি শুনতে পেলেন না, আর তখন উনি সিঁড়ির হাফ ল্যান্ডিংয়ে, আর সিঁড়ির বাকি রাস্তায় 4 ধাপ ওপরে একজনের ছায়া সিঁড়ির পাদানি থেকে কিছুটা উপরে ভাসছে। আর কিছু মনে নেই, কানে শুধু ধমাস ঝন করে শব্দটা শোনার আগে। ভাগ্যিস দত্তমশাই তখন 3-4 ধাপ নিচেই ছিলেন, তাই গিন্নি পড়ে গেলেও মাথায় চোট পাননি। তবে সেন্সলেস হয়ে গেছিল দিদাই। সুধীরবাবুকে ডেকে ধরাধরি করে উপরের একটা ঘরে শুয়ে জলে ছিটে দিতেই দত্তগিন্নি সজ্ঞানে আসেন। সন্ধ্যা 7:30 এখন। বুকাই আগের চেয়ে আরও হিংস্র হয়ে উঠেছে, তবে শিবুর চেলা দুজন ঠেকিয়ে রেখেছে অনায়াসে। বুকাইয়ের গলা দিয়ে বাঘের মতন সেই আগের মতন শব্দটা বেরিয়ে আসছে। কিছু একটা বলার চেষ্টা করছে ও, কিন্তু বলতে পারছে না। মা, শিবুদা 9টার মধ্যে ঠিক চলে আসবে তো? অজন্তা শুয়ে উঠে বসেছিল কিছুক্ষণ আগে। মন খারাপ হয়ে মায়ের কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, নিশ্চয়ই আসবে, ওর কথার খুব দাম। শিবু যখন রমা দেবীর বাড়ি থেকে বেরিয়েছে তখন 8টা পার হয়ে গেছে। বিষ্ণুপুর শহর থেকে শহরের শেষ প্রান্তে একটা 3 মাথার মোড় আছে। সেখানে বুলেটটা থামিয়ে শিবু ওর চেনা একটা দোকান থেকে চায়ের অর্ডার দিল। চা খাওয়ার আগে ফোনের ভয়েস রেকর্ডটা এয়ারফোনে লাগিয়ে রমা দেবীর সাথে ওর কথোপকথনের 2-1টা জায়গা একবার শুনে নিল। এই রেকর্ডটা ভীষণ ইম্পর্টেন্ট হবে এক সময়। চা সিগারেট সেরে শিবু বুলেট স্টার্ট করে শহর ছাড়িয়ে চলে গেল। এখন সোজা একটাই রাস্তা, রাস্তায় আলোর নামমাত্র। একটু সময় পর তাও ফুরিয়ে গেল। এখন শুধুই বুলেটের হেডলাইট আর নিরিবিচ্ছিন্ন বুলেটের শব্দ। প্রায় আধ ঘন্টা বাইক চালানোর পর শিবুর মনে হলো বুলেটের পিকআপ ধরে রাখতে অসুবিধা হচ্ছে, কেউ যেন খুব ধরে পিছনে টানছে। শিবু ইঞ্জিন বন্ধ না করে থামল। কাঁধের ব্যাগ থেকে একটা কৌটো বের করে তার থেকে হাতে কিছুটা চূর্ণ নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়ে নিজের মাথার ওপর ছড়িয়ে দিল শিবু। গুঁড়ো গুঁড়ো কণা আবিরের মতো নেমে এলো শিবুর চারিদিক। বুকাইদের বাড়িতে যখন পৌঁছলো শিবু তখন প্রায় 9:45। সত্যি লেট হয়ে গেছে একটু। ঘরের কাছে পৌঁছানোর আগেই বুকাইয়ের হুঙ্কার কানে এসছিল শিবু। শিবুর গাড়ির আওয়াজ শুনে ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন দত্তমশাই। এসেছে দেখো, আমার দাদু ভাইকে
সামলানো যাচ্ছে না এবার। উপরে চলুন, উপরে চলুন। বুকায়ের চোখ তখন উল্টে গেছে, চিৎকার করছে ও। এখন আর আগের মতো বাধাটা নেই কথা বের হওয়ার, কিছুটা শব্দ বোঝা যাচ্ছে। ছাড় কেন না আমাকে, ছাড়বিলাই তো, তোর কপালে মরণ আছে। চুপ কর ন্যাংটা মাগি, শালি কুলোটা, তোর আজকেই খেলা শেষ করব। এই বলে শিবু আবার সেই চূর্ণ বের করে ফুঁকে ছুঁড়ে মারল বুকায়ের দিকে। আহ, কি দিলি বটে রে, গতরটা জ্বলে গেল রে। শিবু বুকায়ের থেকে লক্ষ্য সরিয়ে এবার দত্তগিন্নির দিকে তাকিয়ে বলল, জিনিসগুলো? দত্তগিন্নি একটা ঝোলা ব্যাগ খাটের তলা থেকে বের করে আনলেন। শিবু চটপট সেগুলো সাজিয়ে রাখলো মেঝের ওপর। একটা পাত্রে শিবুর কথা মতন সূর্য ডোবার পর রসুন আর হিং একসাথে 108 বার ওম নম শ্মশান বাসিন্নে ভূতাদিনা পলায়ন কুরু কুরু সাহা মন্ত্রোচ্চারণের সাথে সাথে পিষে রেখেছিলেন দত্তাগিন্নি। সেই মিশ্রণটা আবার সেই মন্ত্র উচ্চারণ করতে করতে শিবু এগিয়ে গেল বুকায়ের দিকে। মিশ্রণের গন্ধ নাকে যেতে আর মন্ত্র শুনে বুকায়ের শরীর ভিতর প্রেত চরম উত্তেজিত হয়ে উঠল। শিবু জোর জবরদস্তি সেই মিশ্রণ থেকে প্রলেপ বানিয়ে বুকায়ের কপালে লাগানো মাত্রই বুকাই ভীষণ চিৎকার করে এমন জোরে নিজের শরীরটা ঝাঁকুনি দিল যে শিবুর একটা চেরা ছিটকে পড়ল। ওকে বিছানার সাথে ওই শেকড়ের দড়িতে বেঁধে রাখ, পারবি না তোরা ওকে সামলাতে। শিবুর আদেশ পাওয়া মাত্র একটা বিশেষ কালো দড়িতে বুকায়ের 2 হাত শক্ত করে পালঙ্কের নিচে 2 পায়ার গোড়ার দিকে বেঁধে দিল। এই দেখে অজন্তা কেঁদে উঠতেই শিবু সান্ত্বনা দিল অজন্তাকে, মন খারাপ করো না বোন, বুকায়ের কিছু ক্ষতি হবে না। এইসব করতে করতে রাত 11:30টায় যজ্ঞের শিখা জ্বলে উঠল। আজ অমাবস্যা। দত্তবাড়ির দোতলায় তখন শুধু মঞ্চের আগুন ছাড়া আর কোনো কৃত্রিম আলো নেই। শিবু এক সময় যজ্ঞের আগুন থেকে তাপ নিয়ে তাতে সেই চূর্ণ রেখে মন্ত্রোচ্চারণের সাথে আবার ছুঁড়ে মারল বুকায়ের দিকে। বুকাই খাটের ওপর লাফিয়ে শরীর আর পা দুটো ধড়াম ধড়াম করে বিছানার ওপর ফেলতে লাগলো। সুধীরবাবু ওর পা দুটো ধরতে গিয়ে নিজের বুকের কাছে পায়ের একটা লাথি খেলেন। ব্যথায় বুকটা কনকনিয়ে উঠল ওনার। বুকাই শয়তানি চোখ মুখ নিয়ে খিক খিক করে একটা তীক্ষ্ণ হাসি হাসল সুধীরবাবুর চোখের দিকে তাকিয়ে। একটা হিম করা ভয়ে জড়সড় হয়ে বিছানার ওপর বসে পড়লেন উনি। একটা ভীষণ অস্বস্তিতে সুধীরবাবুর ভেতরটা ভরে উঠল। তোর কি চাই এখানে? শিবু হুঙ্কার দিল, এই বাচ্চা ছেলেটাকে চাই, চাই, চাই। কেন চাই? আমার ছেলে তো পেটের ভিতরেই মরে গেলে। ও গো, ও আমার বেটা গো। ছাগলের বলি হওয়ার আগে যেমন পরিত্রাহী স্বর ভাঙা চিৎকার শোনা যায়, ঠিক সেরকম শোনালো বুকায়ের শরীরের মধ্যে থাকা বেনুর অন্তরাত্মার হাহাকার। শুনে শিবুর চোখ কঠিন থেকে একটু নরম হলো। দত্তগিন্নির চোখে জল। অজন্তা প্রবল উৎকণ্ঠায়। দত্তমশাই উত্তেজিত। এও তো কারোর পেটে ছেলে রে পাগলি, আরেক মাকে কষ্ট দিয়ে ছেলে কাড়লে তোকে যে নরকে 1 যুগ ধরে বর্ষার খোঁচা খেতে হবে। একটু চুপ থেকে বেনুর প্রেত বলে উঠল,
অত বুঝতে লারি, আমার এইটাকেই দরকার। পাবি না, আমি থাকতে পাবি না। যা, তুই জন্মের মতন এখান থেকে চলে যা। শিবুর ইশারায় ওর চেলা দুটো হাতের বাঁধন খুলে বেনুর ধরা বুকাইকে জাপটে ধরে যজ্ঞের কাছে নিয়ে এলো। সাথে সাথেই শিবু হনুমান মন্ত্র উচ্চারণে জপ করতে করতে বুকায়ের সর্বাঙ্গে যজ্ঞের উত্তপ্ত ছাই মাখিয়ে এবার শিবু নিজেও বুকাইকে জাপটে ধরে জপ করতে থাকলো। বুকাই ঝাঁকুনি দিয়ে আর চিৎকার করতে করতে এক সময় প্রচণ্ড শব্দে আহ করে নিস্তেজ হয়ে গেল। এর সাথেই দক্ষিণের খোলা জালনার দুটো পাল্লা খটাস খটাস করে ভীষণ রকম দুলতে থাকলো। শিবু জালনার দিকে ছুটে গিয়ে সেই চূর্ণ আর ছাই জালনার বাইরে ছুঁড়ে জানলাটি বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে সব নিস্তেজ হয়ে নিস্তব্ধতায় আবহ পূর্ণ হয়ে উঠল। বুকাই অজ্ঞান হয়ে মেঝেতে শুয়েছিল। ওকে শিবুই তুলে বিছানায় শুয়ে চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে আনল। জ্ঞান ফিরেই বুকাই নিজের অস্তিত্ব জানান দিল একটি মাত্র প্রশ্ন করে। কি মাম? অজন্তা আনন্দের অতিসাহ্যে চোখের জল ফেলে বুকাইকে জড়িয়ে ধরল। অনিন্দরও মুখে নিশ্চিন্তর ছাপ ফুটে উঠল। শিবু যজ্ঞের আগুন স্তিমিত হতেই খেয়াল করল জানলার কাছ দিয়ে দক্ষিণী নদীর দিকে আগুনের আভা। আপদ বিদেয় হলো তালে। পরদিন সকাল সকাল শিবু, দত্তমশাই ও অনিন্দ, সুধীরবাবু, সেনমশাই ছাড়াও জনার্দনের ওই জমিতে ছিল পুলিশের বড়বাবু আর কিছু কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। শিবুই পুলিশে খবর দিয়েছিল। ওরা যখন ওই কাকতারুয়াটার কাছে পৌঁছায় তখন সবার নজর পড়ল যে কাকতারুয়াটা পুরো পুড়ে ঝলসে গেছে। ওর মাথার হাড়িটাও যে ফাটলগুলো ছিল সেখান থেকে মাটি বেরিয়ে গেছে। হাড়ির খোলাম কুচিগুলো জমিতে পড়ে আছে। পুরো খড় আর ডালপালা সব ছাই। শিবুর কথা মতন আর বড়বাবুর নির্দেশে পালন করে কাকতারুয়াটাকে সমূলে উচ্ছেদ করে ওই জায়গায় মাটি কোপানো শুরু করে দিয়েছে কনস্টেবলরা। অনিন্দ ও দত্তমশাই কৌতূহলে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মাটি কাটছেন কেন? শিবু কোনো কথা না বলে পকেট থেকে ফোনটা বের করে একটা ভয়েস রেকর্ড চালিয়ে দেয়। ভয়েস রেকর্ডটায় রমা দেবীর গলা। আমার স্বামী খুব ভয় পেয়ে গেছিল। যদি বেনু সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে ও আমার আর আমার বাপের বাড়ি থেকে নিস্তার পাবে না, সব হারাবে ও। এমনকি পুরনো মামলা মোকদ্দমার ফাইল সব আমার দাদারা কোর্টে খুলতে শুরু করবে। তাই সেই সর্বনাশী রাত্রে বেনুর মত পরিবর্তনের কোনো আশা দেখতে না পেয়ে জনার্দন বেনুর গলা টিপে ধরে। ছটফট করার 2 মিনিটের মধ্যেই বেনুর ইহলীলা সাঙ্গ হয়। বেনুর স্বামী বুধাই এই সবটাই দেখেছিল। বেনুর অত্যাচারে একটা ঘৃণা আর বিদ্বেষ জন্মেছিল বুধাইয়ের মনে। তাই এই খুনে বুধাইয়ের একটা প্রচ্ছন্ন সায়ও ছিল। পরে দুজনে ধরাধরি করে বেনুর লাশটা ওই জায়গায় মাটিতে পুঁতে একটা কাকতারুয়া খাড়া করিয়ে দেয়। এরপর বুধাই গা ঢাকা দেয়। তার কিছুদিন পর বুধাই নিজের পেট চালানোর জন্য জনার্দনকে ডেকে খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে বেনুর ভূত মাতাল বেহুশ জনার্দনকে নদীর জলে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মারে। বুধাই ভয় পেয়ে রাত 1টার সময় কাঁদতে কাঁদতে আমার কাছে এসে খুব কান্নাকাটি করছিল। আমি ওকে কিছু টাকা দিয়ে ভাগিয়ে দিয়ে বলি এসব কথা যেন বাজকান না হয়। ততক্ষণে পুলিশের লোক মাটির ভিতর থেকে একটা কঙ্কাল বের করে এনেছে। এই কঙ্কাল একটা নারী দেহের। বেনু নিখোঁজ হওয়াতেই প্রমাণিত হয় যে এই কঙ্কাল বেনুরই। পুলিশ সবকিছু নিজের কাস্টডিতে নিয়ে রওনা দিল। পরের দিন বিকেলে
অনিন্দ, অজন্তা আর বুকাই কলকাতা ফেরার ট্রেনে উঠে বসেছে। বুকাই এখন পুরো সুস্থ, তবে বিশেষ করে বুকাই ভীষণ খুশি, কারণ বন্ধুদের দেখাবে বলে ও প্রথম দিনেই কাকতাড়ুয়ার কিছু ডালপালা আর খড় নিজের টিফিন বক্সে ভরে নিয়েছে। অজন্তারা এসব কিছুই জানে না। সুধীরবাবু বিপত্নিক ও নিঃসন্তান। রাতের খাবার খেয়ে শোয়ার আগে বুকের যেখানটায় বুকাইয়ের লাথি পড়েছিল সজোরে, সেখানটায় বুকাইয়ের পায়ের লম্বা নখে গতকাল রাতেই একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই ক্ষতস্থানে বেটাডিন মলম লাগাতে গিয়ে যেন সুধীরবাবুর মনে হলো কেউ যেন ঘরের মধ্যেই আছে। তারপর আচমকা বাইরে বেরিয়ে বাথরুমের মধ্যে কেউ একজন শাওয়ার চালু করলো। ভয়ে ভয়ে সুধীরবাবু বাথরুমের দিকে এগিয়ে গেলেন। কাঁপা কাঁপা হাতে বাথরুমের দরজাটা ঠেলে দেখেন ভিতরে একটা মহিলা সম্পূর্ণ উলঙ্গ হয়ে পিছন ঘুরে শাওয়ারে চান করছে। ঠিক তখনই কলকাতায় শোয়ার ঘরে বুকাই ঘুমের ঘোরে একটু হাসল। ওর টিফিন বক্সের খড় আর ডালপালাগুলো লাফিয়ে উঠল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এইখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী পর্বে আরও নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্প শুনুন।